হ্যালো বন্ধুরা, আমরা আজকে ম্যারাথন ক্লাস করব। আজকে সেকেন্ড ম্যারাথন ক্লাস করছি। আজকের বিষয় হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা। এর আগে একটা জেনারেল সায়েন্সের উপরে 400 ক্লাস কিন্তু আমরা ম্যারাথন ওয়ান করেছি। আজকের ভিডিওতে আমরা 250টা কোশ্চেন করব, 250 কোশ্চেন করব এই ম্যারাথন টুতে। আজকের বিষয় হচ্ছে কেমিস্ট্রি, এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। পরের মাসেই তোমাদের এনটিপিসি এক্সাম শুরু হচ্ছে 5 তারিখ থেকে। সুতরাং তোমাদের প্রস্তুতিতে কিন্তু এটা যথেষ্ট হেল্পফুল হবে। দেখো, আজকের কোশ্চেনগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? দেখো, চারটে অপশন আছে। পদার্থের ভর আছে, পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য, পদার্থ কিছুটা স্থান দখল করে রাখে, এই তিনটেই কিন্তু পদার্থের বৈশিষ্ট্য। শুধুমাত্র পদার্থ যে গতিশীল, সব পদার্থ যে গতিশীল এবং সর্বদা গতিশীল, এটা পদার্থের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে। নিচের কোনটি অসমসত্ব পদার্থ? অসমসত্ব পদার্থ কোনগুলো? যেগুলো সমজাতীয় পদার্থের মিশ্রণ নয়। ঠিক আছে, এখানে জল দেখো, জল হচ্ছে H2O। দেখো, সম পরিমাণ হাইড্রোজেন থাকবে, সম পরিমাণ অক্সিজেন থাকবে, মানে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে পরিমাণটা সেটা সেম থাকবে। কার্বন ডাই অক্সাইডেও তাই, একটা নির্দিষ্ট পরিমাণে কার্বন এবং অক্সিজেন এসে এই কার্বন ডাই অক্সাইড গঠন করছে। হাইড্রোজেন সালফাইডও তাই, কিন্তু বায়ুতে বিভিন্ন পদার্থের মিশ্রণ রয়েছে, তাই বায়ু হচ্ছে অসমসত্ব পদার্থ। পদার্থের ধর্মের ভিত্তিতে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, আমরা একটু ফাস্ট করব, কারণ আমাদের 250খানা কোশ্চেন রয়েছে। যতটা সম্ভব ভিডিওর লেন্থ কম রাখার চেষ্টা করব। পদার্থের ধর্মের ভিত্তিতে পদার্থকে তিনটে ভাগে ভাগ করা যায়: কঠিন, তরল, গ্যাসীয়। তোমরা সকলেই জানো। পৃথিবী পৃষ্ঠের সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি? দেখো, পৃথিবীর পৃষ্ঠতে কিন্তু বলছে, অক্সিজেন হচ্ছে কিন্তু পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল। ঠিক আছে। নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্রের জলে সবচেয়ে কম আছে? দেখো, সমুদ্রের জলে NaCl মানে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইডের জিনিস তো বেশি থাকবেই, ক্যালসিয়ামও থাকে, ম্যাগনেসিয়ামও থাকে এবং পটাশিয়ামও পাওয়া যায়। ব্রোমাইড যেটা, সেটা কিন্তু সমুদ্রের জলে একদম কম আছে, খুব কম পরিমাণে পাওয়া যায়। এখানে বলছে আর্সেনিক এক প্রকার কি? ধাতু, অধাতু, ধাতুকল্প, না ধাতব মল? দেখো, আর্সেনিক এক প্রকার হচ্ছে ধাতুকল্প। ধাতুকল্প কাকে বলে? যার মধ্যে ধাতু এবং অধাতুর দুটো বৈশিষ্ট্যই থাকে, তাকেই ধাতুকল্প বলে। দেখো, ঠিক তার পরের প্রশ্নই বলছে ধাতুকল্পের মধ্যে থাকে ধাতু এবং অধাতুর উভয় বৈশিষ্ট্য। ক্রোমাটোগ্রাফি কি? বা ক্রোমাটোগ্রাফি হলো ক্রোমোজোম আলাদা করার পদ্ধতি, নাকি ঊর্ধ্বপাতন করার পদ্ধতি, নাকি মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি? সেটা হচ্ছে এই মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। সবচেয়ে ভারী অধাতু কোনটি? সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। দেখো, আমরা কিন্তু আগের ক্লাসে ফ্লুরিন পড়েছি, যেটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আজকে জানবো অধাতু অথচ তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, অধাতু অথচ তড়িৎ ধনাত্মক, সেটি হচ্ছে হাইড্রোজেন। সারা পৃথিবীতে প্রতি বর্গ সেন্টিমিটারে কত লিটার জল রয়েছে? দেখো, এখানে আগের ডেটা অনুযায়ী আছে, তোমরা কিন্তু একটু আপ টু ডেট হয়ে নেবে। আগের ডেটা অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি বর্গ সেন্টিমিটারে 273 লিটার জল আছে। 273 লিটার কিন্তু জল রয়েছে সারা পৃথিবীতে প্রতি বর্গ সেন্টিমিটারে। লিথোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত গভীরতা? দেখো, পৃথিবী পৃষ্ঠের মধ্যে লিথোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কিন্তু গভীরতাকে হচ্ছে লিথোস্ফিয়ার বলে। নিচের কোনটি চকচকে অধাতু? 13 নম্বর প্রশ্ন, চকচকে অধাতু কোনটি? চকচকে অধাতু হচ্ছে গ্রাফাইট। আর এই গ্রাফাইট অধাতু হয়েও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? দেখো, ম্যাগনেসিয়ামের দহন দাবানল, প্ল্যাটিনাম তারের দহন, নাকি লোহায় মরিচা পড়া? ভৌত পরিবর্তন হচ্ছে এই প্ল্যাটিনাম তারের দহন। এটাকে দহন করলে আবার পুনরায় প্ল্যাটিনাম তার কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। দেখো, আমি যেভাবে তোমাদের কিন্তু দাগ রেখে দিচ্ছি, দাগ নম্বর, ঠিক সেইভাবেই কিন্তু PDF কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, আর তোমরা রিভিশন করে নিতে পারো একবার। রক্ত কি ধরনের মিশ্রণ? রক্ত হচ্ছে এই কলয়েড মিশ্রণ বা কলয়েড দ্রবণ হচ্ছে রক্ত। নিম্নলিখিতগুলোর মধ্যে জলে দ্রাব্যতা কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? দেখো, তাপমাত্রা বাড়ালে জলের দ্রাব্যতা কমে কোন পদার্থ? সেটা হলো কলিচুনের।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে একই থাকে? দেখো আগের প্রশ্নতে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যাচ্ছে, সেটা হচ্ছে পলিচুনের। আর এই প্রশ্নতে বলছে তাপমাত্রা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা একই থাকে, সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে। জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং এবং কলকাতায় কেমন হবে? এটা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। চিনির যে দ্রাব্যতা সেটা দার্জিলিং এ কেমন হবে, কলকাতায় কেমন হবে? দেখো দার্জিলিং এ কিন্তু দ্রাব্যতা কম হবে, কলকাতায় দ্রাব্যতা বেশি হবে। ধোঁয়া কি? ধোঁয়া কি? ধোঁয়া হচ্ছে একটা অ্যারোসল। দেখো অপশন দুটোতে অ্যারোসল আছে, অপশন এ তেও অ্যারোসল আছে, ডি তেও অ্যারোসল আছে। এবার কঠিন অ্যারোসল না তরল অ্যারোসল তোমরা বলো। ধোঁয়া এক প্রকার কঠিন অ্যারোসল। কলের দ্রাব্য কণার ব্যাস কত? কলের দ্রাব্য কণার ব্যাস হচ্ছে 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। দ্রাব্যতার একক কি? দেখো দ্রাব্যতা, আপেক্ষিক গুরুত্ব, এদের কিন্তু কোনো নির্দিষ্ট একক নেই, এরা শুধুমাত্র একটা সংখ্যা। নিচের কোনটি জলাকর্ষী পদার্থ? জলাকর্ষী পদার্থ কোনগুলোকে বলে? যেগুলো জল আকর্ষণ করে, বিক্রিয়ার সময় জল শোষণ করে। যেমন এই যে P2O5, ফসফরাস পেন্টা অক্সাইড, এটা হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ। নিচের কোনটি উদোত্তাকী পদার্থ? এই যে উদোত্তাকী পদার্থ হচ্ছে Na2CO3 10H2O। Na2CO3 10H2, এরা হচ্ছে উদোত্তাকী পদার্থ। 25 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের পদ্মার মধ্য দিয়ে কলয়েড কণা যেতে পারে না কিন্তু দ্রবণের প্রকৃত কণা যেতে পারে? কলয়েড কণা যেতে পারে না কিন্তু দ্রবণের কণা যেতে পারে, সেটা কি? সেটা হচ্ছে পাঁচমেন্ট কাগজ। পাঁচমেন্ট কাগজের মধ্য দিয়ে কলয়েড কণা যেতে পারে না, কারণ ওদের ব্যাস 10⁵ থেকে 10⁷ পর্যন্ত হয়। আর প্রাণীদেহে যে ব্ল্যাডার থাকে তার মধ্য দিয়ে কিন্তু এই কলয়েড কণা পাস করতে পারে না, যেতে পারে না। দ্রাব্য ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দ্রাব্য আর দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সংকর ধাতু ব্রোঞ্জ, দেখো ব্রোঞ্জ একটা সংকর ধাতু। ব্রোঞ্জ এর মধ্যে কোনটি দ্রাব্য কোনটি দ্রাবক বলছে? Cu আর Sn, তামা এবং টিন থাকে ব্রোঞ্জে, তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি। এখানে Cu হচ্ছে দ্রাবক আর Sn হচ্ছে দ্রাব্য। দুধের কলয়েড দ্রবণে কোনটি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম? দেখো বিস্তৃত দশা দুধের ক্ষেত্রে বিস্তার মাধ্যম হচ্ছে জল আর বিস্তৃত দশা হচ্ছে প্রোটিন। ঠিক আছে। এরপর একটা ম্যাচিং রয়েছে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, তোমরা এর থেকে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে। দেখো CuSO4 5H2O, এটাকে কি বলে? এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। CuSO4 5H2O ব্লু ভিট্রিয়লের সংকেত। MgSO4 7H2O, এটা হচ্ছে এপসম সল্ট। ডি। ZnSO4 7H2O, এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। আর FeSO4 7H2O, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। অপশন 3 কিন্তু কারেক্ট। তরল দ্রাবকে গ্যাসের দহনের চাপ এর প্রভাব এর সংক্রান্ত যে সূত্র সেটা কার? সেটা কিন্তু হেনরির সূত্র। হিরাকসের সংকেত কি? দেখো হিরাকসের কিন্তু আরেকটা নাম আছে, এই হিরাকসের নামটাই হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। এটা হচ্ছে FeSO4 7H2O, একেই হিরাকস বলা হয়। সোডা ওয়াটার বা লেমনয়েডের বোতলে ছিপি খুললে যে গ্যাস বেরিয়ে আসে, দেখো ছিপি খুললে কিন্তু একটা শব্দ তৈরি হয়, একটা গ্যাস বেরিয়ে যায়, সেটা কোন গ্যাস তোমরা জানো? কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস ওর মধ্যে রাখা হয় যাতে ওই সোডা ওয়াটারটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ রাখা যায়। FeCl3, FeCl3 কি ধরনের পদার্থ? এটা হচ্ছে উদগ্রাহী পদার্থ। একটু আগে তোমরা উদোত্যাগী পদার্থ দেখলে, এবার উদগ্রাহী পদার্থ একটু মনে রাখতে হবে, যেহেতু এটা কেমিস্ট্রি, তোমরা পারলে কিন্তু খাতায় নোট করেও রাখতে পারো। তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ? দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ? সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা যদি বাড়ানো হয় দ্রাব্যতাও কিন্তু বাড়বে। দ্রবণ কোন ধরনের পদার্থ? দ্রবণ কোন ধরনের পদার্থ? দ্রবণ হচ্ছে মিশ্র পদার্থ। দেখো দ্রবণে অনেক ধরনের উপাদান কিন্তু মিশিয়ে থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট বা দুটো নির্দিষ্ট কোনো কণার পরিমাণ থাকে না, এখানে বিভিন্ন ধরনের উপাদান মিশে থাকে, তাই মিশ্র পদার্থ। নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
ত্রয়ী সূত্র কিন্তু দিয়েছিল ডোবেনিয়ার, মনে রেখো কিন্তু ইম্পর্টেন্ট। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কয়টি শ্রেণী রয়েছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কিন্তু 18টি শ্রেণী রয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করছে? মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সেটা 0 শ্রেণী বা ও শ্রেণী যেটাই বলো না কেন সেখানে অবস্থান করছে। এখানে মেন্ডেলিফ কাকে দুষ্টু মৌল বলে চিহ্নিত করেছে? হাইড্রোজেনকে কিন্তু মেন্ডেলিফ দুষ্টু মৌল বলে চিহ্নিত করেছে। আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় এসেও ছিল। আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র সেখানে পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে হয়েছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে হয়েছে এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে হয়েছে। অতএব এই সবকটি কিন্তু সঠিক। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলের পরমাণুর আকার সবথেকে বড়? দেখো, সব থেকে হালকা মৌল একটু আগে জানলাম লিথিয়াম। এই লিথিয়ামের কিন্তু পরমাণুর আকার সবচেয়ে বড়। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কটা? পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্নেও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা হচ্ছে 109টা। বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কত? বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা হচ্ছে 14টি। বিরল মৃত্তিকা কোন পর্যায়ে অবস্থান করে? 6 নম্বর পর্যায়ে কিন্তু বিরল মৃত্তিকা অবস্থান করে। অ্যাক্টিনাইডস মৌলের প্রধান ধর্ম কি? দেখো, ল্যান্থানাইডস শুনলে এবার হচ্ছে অ্যাক্টিনাইডস, এর প্রধান ধর্ম হচ্ছে এরা তেজস্ক্রিয়, এরা সাধারণত তেজস্ক্রিয় হয়। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? দেখো, কিছুক্ষণ আগেই তোমরা জানলে কোনটি সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল। আবার দিয়েছে, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তড়িৎ ধনাত্মক মৌল এখানে অপশন অনুযায়ী কিন্তু সোডিয়াম কিন্তু তড়িৎ ধনাত্মক। অ্যাক্টিনাইডস মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে? একটু আগে দেখলে অ্যাক্টিনাইডস যে মৌলগুলো তারা সাধারণত তেজস্ক্রিয় মৌল হয়। এবার বলো, তেজস্ক্রিয় মৌলগুলো সাধারণত সপ্তম অর্থাৎ 7 নম্বর পর্যায়ে কিন্তু অবস্থান করে। সন্ধিগত মৌল কোনটি? দেখো, 4টে অপশন আছে, এর মধ্যে সন্ধিগত মৌল বলো কোনটি? লোহা, Fe, এটা কিন্তু সন্ধিগত মৌল। নিচের কোনটি ইউরেনিয়াম উত্তর মৌল? Pu, এরা হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল। নিম্নের কোনটি আদর্শ মৌল? আদর্শ মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলে থাকে, ও ক্লোরোফিলে কিন্তু এই দেখা যায়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র নিলস বোর প্রকাশ করেছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি? মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষ মৌল ছিল নেপচুনিয়াম। পর্যায় সারণীর কোন পর্যায়ে মৌলকে আদর্শ মৌল বলে? দেখো, আদর্শ মৌলের নাম তোমরা জানলে, ক্লোরোফিলের মধ্যে পাওয়া যায় ম্যাগনেসিয়াম। সেরকমই এই আদর্শ মৌলগুলো কোন পর্যায়ে দেখা যায়? সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দেখা যায়। সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের খাবার সোডা, এর জলীয় দ্রবণে ফেনফথিলিনের বর্ণ কেমন হবে? খাবার সোডার জলীয় দ্রবণে যদি আমরা ফেনফথিলিন মানে নির্দেশক ব্যবহার করি তাহলে এর বর্ণ কেমন হবে? এর বর্ণ হচ্ছে লাল হয়ে যাবে। NH3 অ্যামোনিয়া আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি করে? অ্যামোনিয়া আমাদের শরীরে কিন্তু চোখে খুব বেশি ক্ষতি করে, কারণ চোখ জ্বালা করতে শুরু করে এই অ্যামোনিয়ার প্রভাবে। KO2 এটি কি ধরনের অক্সাইড? এটি সুপার অক্সাইড। প্রশম দ্রবণে পিএইচ কত? এটা সাধারণত সবাই পারবে, কেন দ্রবণ যখন প্রশম থাকবে তখন তার পিএইচ হবে হচ্ছে 7। এখানে অপশনে কোনোটিই নয় হবে। 7-এর থেকে যদি কম হয় তাহলে সেটা অ্যাসিড, 7-এর বেশি হলে ক্ষার। হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো 1। BF3 কি ধরনের অ্যাসিড? BF3 একটি লুইস অ্যাসিড। কোন ধরনের অ্যাসিড সবচেয়ে বেশি তীব্র হয়? লঘু অ্যাসিড সব থেকে বেশি তীব্র হয়। লঘু অ্যাসিড কিন্তু বিভিন্ন বিক্রিয়ায় কাজে লাগে, তাই লঘু অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি তীব্র। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে হচ্ছে এই ফর্মিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কি হয়? দুধ থেকে দইতে পরিণত করতে সাহায্য করে ল্যাকটিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? ম্যালিক অ্যাসিড আপেলে থাকে। KNO3 নিচের কোন ধরনের লবণ? KNO3
নর্মাল লবণ। কোন যুগের বিজ্ঞানীরা HNO3 কে অ্যাকোয়া ফর্টিস বলতেন? সেটি হচ্ছে অ্যালকেমিক যুগের বিজ্ঞানীরা। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোনটি মেশানো হয়? বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু ফিনফথেলিনকে মেশানো হয়। রসায়নের রাজা নিচের কোন পদার্থকে বলা হয়? রসায়নের রাজা বলা হয় কিন্তু H2SO4, সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা বলা হয়। সালফিউরিক অ্যাসিড। HCl প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? HCl প্রথম তৈরি করেন হচ্ছে পিস্টলি। এই পিস্টলি, বিজ্ঞানী পিস্টলি, ইনি কিন্তু আবার অক্সিজেনও তৈরি করেছিলেন। আর এই যে ক্যাভেন্ডিশ, তিনি হাইড্রোজেন তৈরি করেছিলেন। প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হবে? মিথাইল অরেঞ্জ প্রশম দ্রবণে, দেখো নামের সাথে কিন্তু এর উত্তর রয়েছে, অরেঞ্জ কমলা কালার হবে। প্রশম দ্রবণে যখন পিএইচ ভ্যালু হচ্ছে 7, তখন হচ্ছে ওর কমলাই থাকবে, ওটা নির্দেশকের কাজ করে মিথাইল অরেঞ্জ। নিচের কোনটি হাইড্রোনিয়াম আয়ন? H3O+, এটি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। KHCO3 কি ধরনের লবণ? KHCO3 হচ্ছে একটি অ্যাসিড লবণ। বায়ু কি জাতীয় পদার্থ? প্রথমেই বলেছি বায়ুতে বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকে, মিশ্র পদার্থ। গতকালের কিন্তু ম্যারাথন ক্লাসেও কিন্তু এটা ছিল, বায়ু একটা মিশ্র পদার্থ। আর এখানে অপশন অনুযায়ী সেটা হবে অসমসত্ব পদার্থ। বিভিন্ন ধরনের উপাদান কিন্তু বায়ুতে থাকে। চিলি সলপিটারের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। চিলি সলপিটারের সংকেত হচ্ছে NaNO3। চিলি সলপিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়? দেখো কোন মহাদেশে এই NaNO3 বা চিলি সলপিটার এটা বেশি পাওয়া যায়? এটি পাওয়া যায় কিন্তু দক্ষিণ আমেরিকায়। ক্ষার দ্রবণের পিএইচ কত? মানে ক্ষার দ্রবণের পিএইচ কত হবে? 7-এর বেশি হবে ক্ষার। দেখো 7 হচ্ছে নর্মাল, এর কম যদি হয় মানে তাহলে হবে অ্যাসিড, আর এর যদি বেশি হয়ে যায় তাহলে হবে ক্ষার। ঠিক আছে, মানে বেস হবে এর বেশি হয়ে গেলে। নিচের কোনটি হালকা মৌল? অপশন অনুযায়ী হাইড্রোজেন হচ্ছে হালকা মৌল। সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় সামুদ্রিক অ্যাসিড। 3 আয়তন HCl এর সাথে কত আয়তন HNO3 মিশালে অ্যাকোয়া রিজিয়া তৈরি হবে? দেখো অ্যালকেমি যুগের বিজ্ঞানীরা কিন্তু অ্যাকোয়া ফর্টিস বলতো। এই অ্যাকোয়া ফর্টিসের সাথে কিন্তু HCl যদি মেশানো হয় তাহলে অ্যাকোয়া রিজিয়া তৈরি হবে। কত আয়তন? 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে HNO3 যদি মেশানো হয়, 1 আয়তন HNO3 মিশালে অ্যাকোয়া রিজিয়া তৈরি হবে। নিচের কোনটি জল শোষণ করতে পারে অর্থাৎ তীব্র জলাকর্ষী পদার্থ? এটি হচ্ছে গাঢ় H2SO4। গাঢ় H2SO4। হীরাকসের সংকেত কি? দেখো হীরাকসের যে সংকেত, এটা কিন্তু তোমাদের আগেই বললাম, হীরাকসকে আর একটা নাম গ্রিন ভিট্রিয়ল বলে বলা হয়, FeSO4। জারণ কি? জারণ হলো ইলেকট্রনের বর্জনকে কিন্তু জারণ বলে, আর ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। নিম্নলিখিত মধ্যে কোনটি জারক পদার্থ? সালফার হচ্ছে জারক পদার্থ। নিম্নলিখিত কোনটি বিজারক দ্রব্য? HI হচ্ছে বিজারক দ্রব্য। নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো জারক পদার্থ নিজে জারিত হয়, নাকি বিজারক পদার্থ নিজে বিজারিত হয়, নাকি জারণ ও বিজারণ একই সাথে ঘটে? দেখো একটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ একই সাথে ঘটবে। দেখো জারক পদার্থ নিজে জারিত হয় না, কারণ জারক পদার্থ নিজে বিজারিত হয়। এটা মনে রাখো, বিজারিত হয়। আর ঠিক উল্টোটা হয় হচ্ছে বিজারণের ক্ষেত্রে, আর বিজারিত পদার্থ জারিত হয়। সুতরাং এই দুটো বিবৃতি কিন্তু ভুল হলো। আর এদিকে জারণ আর বিজারণ এটা কিন্তু একটা সমীকরণে একই সাথেই ঘটে। ইলেকট্রন যদি বর্জন করে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। দেখো পরের প্রশ্নটা ঠিক তাই বলেই দিলাম, বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ। Na সাধারণত কি করে? Na মানে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম সাধারণত কি করে, যে একে কিন্তু কেরোসিনের তলায় রাখতে হয়। ঠিক আছে, এই সোডিয়ামের বাইরের কক্ষে একখানা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, যদি ওকে তোমরা ইলেকট্রন বিন্যাস করো, ওর বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তা ওর পক্ষে
এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সুবিধা বেশি হবে, নাকি আরো 7খানা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সুবিধা বেশি হবে? যদি 7খানা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও অষ্টকপূর্তি করবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক সেরকমই 7টা ইলেকট্রন গ্রহণ করার থেকে ওর একটা ইলেকট্রন বর্জন করে দেওয়া সব থেকে বেশি সুবিধা হবে। তাই সোডিয়াম সাধারণত ইলেকট্রন বর্জনই করে। ইলেকট্রন বর্জন করলে ওর চার্জ হয়ে যায়, দেখো এই যে এরকম প্লাস চার্জ হয়ে যায়, কারণ তখন প্রোটনের মানটা বেশি বৃদ্ধি পায়, প্রোটনের চার্জ বেশি রিফ্লেক্ট করে। তাই সোডিয়ামকে আমরা সোডিয়াম চার্জ আয়নকে যখন আমরা সোডিয়াম প্লাস হিসাবে লিখি। জারক পদার্থ নিজে কি হয়, দেখো একটু আগেই কিন্তু আমরা ডিসকাস করলাম জারক পদার্থ নিজে বিজারিত হয়। ঠিক উল্টো বিজারক পদার্থ কিন্তু নিজে জারিত হয়। নিচের কোনটি বিজারক দ্রব্য? বিজারক দ্রব্য হচ্ছে সিও, কার্বন মনোঅক্সাইড কিন্তু বিজারক দ্রব্য। সিও ও সিএল টু এর বিক্রিয়ায় সিও উৎপন্ন হচ্ছে। এটি কি বিক্রিয়া? পরপর যখন এরা একসাথে যুক্ত হচ্ছে সেটাকে বলা হয় যুত বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ থেকে কি কি বিষয়ের তথ্য আমরা জানতে পারি, বা কোন কোন বিষয়ের তথ্য আমরা জানতে পারি? রাসায়নিক সমীকরণ থেকে আমরা পদার্থের অণু পরমাণুর সংখ্যা জানতে পারি, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সম্পর্ক জানতে পারি। তাই এখানে অপশন ডি হবে কারেক্ট, সব কটা অপশনে কিন্তু কারেক্ট হবে। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকারী যে পদার্থ সেটাকে বলা হয় বিকারক, বিক্রিয়াকারী পদার্থকে বলা হয় বিকারক, আর বিক্রিয়ার পরে যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়? সেম প্রশ্ন দেখো, কিন্তু অপশন আলাদা। এখানে বলছে ভৌত অবস্থা, আমরা জানতে পারি। বিক্রিয়াটি তাপমুখী বিক্রিয়া কিনা, অর্থাৎ তাপমোচী বা তাপগ্রাহী, সেটাও জানা যায়। বিক্রিয়াটি উভয়মুখী বিক্রিয়া কিনা সেটাও জানা যায়। সুতরাং অপশন ডি কিন্তু কারেক্ট। হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ুর নাম কে দেন? হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ুর নাম কে দেন? ক্যাভেন্ডিস। একটু আগেই তোমরা জেনেছো যে হাইড্রোজেন আবিষ্কার করেছিল ক্যাভেন্ডিস, তাই হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ুর নামই উনিই দেন। নিম্নলিখিত কোন অনুঘটক বিষ হিসাবে কাজ করে? অনুঘটক বিষ যাকে বলা হয় সেটি কে? অপশন দেখো, AS2O3 এটা হচ্ছে অনুঘটক বিষ, অনুঘটকের বিষ হিসাবে কাজ করে। কোন বিজ্ঞানী প্রথম হীরকের শুদ্ধতা প্রমাণ করে, বা হীরক হলো বিশুদ্ধতম কার্বন এটি বলেছিল? কোন বিজ্ঞানী? এটা হচ্ছে টেন্যান্ট বলেছিল। সবচেয়ে উচ্চ মানের কয়লা কোনটি? দেখো কয়লা সাধারণত অ্যান্থোসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট এই 4 ভাগে ভাগ করা যায়। অ্যান্থোসাইডের পরিমাণ হচ্ছে, মানে এখানে কার্বনের পরিমাণ হচ্ছে 90 থেকে 95% কিন্তু কার্বনের পরিমাণ থাকে, আর যেখানে কার্বনের পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে উন্নত মানের কয়লা। এখানে অ্যান্থোসাইড কিন্তু উন্নত মানের কয়লা। আন্তর্জাতিক ক্যারেট, 1 আন্তর্জাতিক ক্যারেট মানে কত গ্রাম? 1 আন্তর্জাতিক ক্যারেট হচ্ছে 0.200 গ্রাম। নিচের কোন মৌলটির অন্তর্দ্যুতি হওয়ার ক্ষমতা রয়েছে? অন্তর্দ্যুতি হওয়ার ক্ষমতা কোন মৌলের রয়েছে? দেখো পিডি, এই মৌলের কিন্তু অন্তর্দ্যুতি হওয়ার ক্ষমতা আছে। পরা অনুঘটক কাকে বলে? পরা অনুঘটক কাকে বলে? পজিটিভ অনুঘটককে পরা অনুঘটক বলে। অক্সি অ্যাসিটিলিন গ্যাসের শিখার তাপমাত্রা কত হয়? অক্সি অ্যাসিটিলিন গ্যাসের শিখার তাপমাত্রা 3000 ডিগ্রি পর্যন্ত হয়, আর এই গ্যাস দিয়ে কিন্তু ঝালাইয়ের কাজে ব্যবহার হয়। ঠিক আছে, ঝালাইয়ের কাজে কিন্তু এই অক্সি অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার হয়। কোনটি অক্সিজেন শোষণ করে নেয়? অক্সিজেন শোষণ করে নেয় হচ্ছে পটাশিয়াম পাইরোগ্ল্যানেট। পটাশিয়াম পাইরোগ্ল্যানেট কিন্তু অক্সিজেন শোষণ করে নেয়। বসের পদ্ধতিতে নিচের কোন মৌলটি তৈরি হয়? দেখো বিভিন্ন মৌলের প্রস্তুতি কিন্তু দেয় যে কোন পদ্ধতিতে এরা তৈরি হয়। এই বসের পদ্ধতিতে কিন্তু হাইড্রোজেনকে তৈরি হয়। সম আয়তন সিও এবং হাইড্রোজেনের মিশ্রণকে কি বলে? দেখো এটা কিন্তু আগের দিনে ম্যারাথন ক্লাসেও ছিল। সম আয়তন কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে। অধিশোষণ পদার্থের কোন তল দ্বারা ঘটে? অধিশোষণ কিন্তু পদার্থের পৃষ্ঠতল দ্বারা ঘটে। জাপান ব্ল্যাক, এই জাপান ব্ল্যাক হচ্ছে এমন একটা রং যেখানে তীব্র মানে কালো থাকে, মানে পুরোটাই ব্ল্যাক তোমার। এখানে হচ্ছে কার্বনের মানে সব থেকে হাইয়েস্ট ফর্ম দেখা যায়, পুরো ডার্কেস্ট ব্ল্যাক বলতে পারো। এই জাপান ব্ল্যাক তৈরিতে ঝুল ব্যবহার হয়, কারণ কি ঝুলের মধ্যে কার্বন থাকে, এই কার্বনকেই এই জাপান ব্ল্যাক তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। অঙ্গার বা চারকোল জলে ভাসে কেন? দেখো অঙ্গার বা চারকোল জলে ভাসে কারণ এর মধ্যে অনেক ধরনের ছিদ্র আছে, সছিদ্র যাকে বলে। জলের থেকে হালকা তো অবশ্যই, কিন্তু এর মধ্যে অনেক সছিদ্র এই চারকোল।
সছিদ্র থাকার কারণে এরা কিন্তু জলে ভাসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবো। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা 104খানা জেনারেল সায়েন্স বা কেমিস্ট্রির ওপরে কিন্তু করে ফেললাম। দেখো বলছে কোন দেশে হিরে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুত হয়? দেখো এই শিল্প প্রস্তুত বিভিন্ন পদ্ধতিতে হয়, সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। হেবার পদ্ধতিতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে N2 মানে নাইট্রোজেন। কোন ধরনের কয়লার অন্তর্ধূম পাতনে কোক পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যান্থ্রোসাইট কয়লার যদি অন্তর্ধূম পাতন হয় তাহলে কোক পাওয়া যায়, কারণ এটি খাঁটি মানের কয়লা যেখানে কার্বনের পরিমাণ 90 থেকে 95% রয়েছে। গ্যাস থার্মোমিটারে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? দেখো গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন গ্যাস থাকে। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত তোমরা সবাই জানো, ভারী জলের সংকেত হচ্ছে D2O বা ডয়টেরিয়াম। জল একটি যৌগিক পদার্থ, এটি কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন? জল যে যৌগিক পদার্থ সেটা হেনরি ক্যাভেন্ডিশ কিন্তু প্রমাণ করেন। এই ক্যাভেন্ডিশের নাম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখলাম, মনে রাখবে। হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন যে একটি জ্বলন্ত গ্যাস সেটাও কিন্তু এই ক্যাভেন্ডিশ লক্ষ্য করেছিল। কোন জল পানের পক্ষে সবচেয়ে বেশি বিশুদ্ধ? পানের পক্ষে সবচেয়ে বেশি বিশুদ্ধ, দেখো সমুদ্রের জল তো একেবারেই হবে না, সুতরাং এখানে পাতিত জল, পাতিত জল কিন্তু কারেক্ট সবচেয়ে বেশি বিশুদ্ধ। খর জলে সাবান ব্যবহারের অসুবিধা কি? খর জলে যদি সাবান ব্যবহার করা হয় তাহলে সাবানের কিন্তু প্রচন্ড অপচয় ঘটে। তেল ছবির সাদা রং কোন পদার্থ উৎপন্ন হওয়ার ফলে কালো হয়ে যায়? তেল ছবির সাদা রং কালো হয় কোন পদার্থ উৎপন্নের ফলে? দেখো যে আগেকার দিনে যে ছবি আছে সেগুলো ধীরে ধীরে দেখবে তেল রঙা যে ছবিগুলো সেগুলো সাদা থেকে কালো রঙের হয়ে যাচ্ছে। এটি এটি খুব বাতাসে যেটা উপস্থিতি হয় সেটা হচ্ছে লেড সালফেট মানে PbS, এর উপস্থিতির জন্য কিন্তু কালো হয়ে যায়। পচা ডিমের গন্ধযুক্ত কোন গ্যাস? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। CO2 আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন ভন হেলমেন্ট। ইডিওমিটার যন্ত্রটি কোন অক্ষরের মতন দেখতে? ইডিওমিটার যন্ত্রটি হচ্ছে ইউ অক্ষরের মতন দেখতে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কেমন? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী। H2S গ্যাস পদ্ধতিতে কোন দ্রব্য দ্বারা একে শুষ্ক করা হয়? দেখো শিল্প প্রস্তুতি যদি তোমরা করে থাকবে এখানে দেখবে যে হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটাকে কিন্তু P2O5 ফসফরাস পেন্টা অক্সাইড, এটা হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ, এই দিয়ে কিন্তু শুষ্ক করা হয় যাতে এর ভেতরে সমস্ত পরিমাণে ওয়াটার এলিমেন্ট গুলো অ্যাবজর্ব হয়ে যায়। ইউরিয়া থেকে নিচের কোন পদার্থ প্রস্তুত করা হয়? পরীক্ষাগারে সর্বপ্রথম প্রস্তুত রাসায়নিক জৈব যৌগ কিন্তু ইউরিয়া। এই ইউরিয়া থেকে কিন্তু প্রস্তুত করা যায় কিন্তু অ্যামোনিয়া NH3। বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ আছে? দেখো 0.03% কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে, 20.06% এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন আছে, 78%-এর মতন কিন্তু নাইট্রোজেন আছে। শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে কার্বন ডাই অক্সাইড -78 ডিগ্রি সেলসিয়াস CO2 কে কিন্তু শুষ্ক বরফ বলে বা ড্রাই আইস বলে। নিচের কোনটি জলের ক্ষরতার কারণ? দেখো জলের ক্ষরতায় যে সাবান ব্যবহার করা যায় না, সাবানের অপচার ঘটে, এই জলের ক্ষরতার জন্য কিন্তু দুটো জিনিস দায়ী, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, এদের উপস্থিতির জন্য কিন্তু জলের ক্ষরতা হয় এবং ক্ষর জলে সাবান প্রচন্ড পরিমাণে অপচয় হয়। জলে যদি অতিবেগুনি রশ্মি চালু করা হয়, 123 নম্বর কোশ্চেন, জলে অতিবেগুনি রশ্মি চালনা করলে কি হবে? জলে অতিবেগুনি রশ্মি চালনা করলে জীবাণু মুক্ত হবে। অগ্নি নির্বাপক হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? দেখো এটা কিন্তু গতকালের ম্যারাথন কোশ্চেনেও ছিল, অগ্নি নির্বাপক হিসাবে কিন্তু কার্বন ডাই অক্সাইড বা CO2 গ্যাস কিন্তু ব্যবহার হয়। কোন বিখ্যাত গ্রন্থে সালফারকে জ্বলন্ত পাথর হিসাবে দেখানো হয়েছে? দেখো এখানে কিন্তু বিভিন্ন রিলিজিয়াস টেক্সট রয়েছে যেখানে সালফারকে জ্বলন্ত পাথর হিসাবে দেখানো হয়েছে, সেটি হচ্ছে বাইবেলে। রামবিক সালফারের কয়টি তল থাকে? দেখো রামবিক সালফারে 8টি তল আছে। Na2H2O3 বা সোডিয়াম থায়োসালফেট এই যৌগ কোন শিল্পের কাজে লাগে?
সোডিয়াম থায়োসালফেট এই যৌগ ফটোগ্রাফিতে কাজে লাগে। এই সংকেত হচ্ছে Na2S2O3। গ্যালেনা কিসের আকরিক? গ্যালেনা হচ্ছে সালফারের আকরিক। নিচের কোন পদার্থে সালফার দ্রবীভূত হয়? দেখো সালফার কিন্তু দ্রবীভূত হয় বেনজিনের মধ্যে, উত্তপ্ত বেনজিনে কিন্তু সালফার দ্রবীভূত হয়। আলকামেরিন এর রং কেমন? 130 নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে এসেছি। এই আলকামেরিনের রং হচ্ছে নীল। সালফার নিষ্কাশন কোন উপায়ে হয়? দেখো বিভিন্ন শিল্প প্রস্তুতি কিন্তু আমি তোমাদের বারবার করে বলছি, বিভিন্ন পদ্ধতির নাম কিন্তু জানে যাবে। এই যে ফ্রান্সের পদ্ধতি, এই ফ্রান্স পদ্ধতিতে কিন্তু সালফার নিষ্কাশন হয়, আর সালফারকে কিন্তু বাইবেলের জ্বলন্ত পাথর হিসেবে বর্ণনা করা হয়েছে। SO2 সালফার ডাই অক্সাইড কি ধরনের অক্সাইড? সালফার ডাই অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। ফসফিনের গন্ধ কেমন? দেখো একটু আগে তোমরা দেখলে যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড, আর এই ফসফিন যেটা, এর গন্ধ কিন্তু পচা মাছের মতন, PH3। তেজস্ক্রিয় ফসফরাস কোন রোগের চিকিৎসায় কাজে লাগে? দেখো 134 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় ফসফরাস কোন রোগের চিকিৎসায় কাজে লাগে? ক্যান্সারের রোগের চিকিৎসায় কিন্তু এই তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার হয়। ফসফরাসের আবিষ্কারক ব্র্যান্ড পেশায় কি ছিলেন? ফসফরাসের আবিষ্কারক ব্র্যান্ড হচ্ছে পেশায় চিকিৎসক ছিলেন। কোন ফসফরাসকে জলের নিচে রাখা হয়? তোমরা কিন্তু একটা প্রশ্ন পেয়েই থাকো যে কেরোসিনের নিচে রাখা হয় কাকে? সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়, আর এখানে বলছে জলের নিচে রাখা হয় কোন ফসফরাসকে? এটি হচ্ছে সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয়। সাদা ফসফরাসের জন্য কোন রোগ হয়? এই সাদা ফসফরাসের জন্য কিন্তু ফসিজ রোগটা হয়। সমুদ্রে সাদা দোহা তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? সমুদ্রে যে সাদা দোহা তৈরি হয় সেটা হচ্ছে এই ফসফিন, পচা মাছের মতন গন্ধযুক্ত গ্যাস PH3, যার সংকেত। ব্লিচিং পাউডারে যে ঝাঁঝালো গন্ধ হয় সেটা কিসের জন্য? ব্লিচিং পাউডারে জীবাণুনাশক এই যে ক্লোরিন থাকে ঝাঁঝালো গন্ধযুক্ত, কিন্তু এই ক্লোরিনের জন্য কিন্তু এই ঝাঁঝালো গন্ধটা হয়। তুতের রং কেমন? তুতের রং হচ্ছে নীল রঙের। কাউকোসিন থাকে বলে মেথিলেটেড স্পিরিটের কোন ধর্ম প্রকাশ পায়? কাউকোসিন থাকে বলে মেথিলেটেড স্পিরিটের বিষাক্ত ধর্ম প্রকাশ পায়। কীটনাশক কোনটি? দেখো নিচে যে চারটে অপশন রয়েছে, ন্যাফথালিন, মেথিলেটেড স্পিরিট, ভিনিগার নাকি রেকটিফাইড স্পিরিট, এর মধ্যে কীটনাশক হিসাবে কিন্তু ন্যাফথালিনকে ব্যবহার করা হয়। দেখবে তোমাদের আলমারি বা বিভিন্ন জায়গায় যেখানে পোকা মাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু ন্যাফথালিন ইউজ করা হয়। কাপড় কাচার সোডার সংকেত কি? এই যে খাবার সোডা যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট যদি থাকে সেটা হচ্ছে কাপড় কাচার সোডা, সোডিয়াম বাইকার্বনেট যদি থাকে সেটা হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা। ঠিক আছে, এইখানে 143 নম্বর প্রশ্ন বলছে কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3 10H2O। Na2CO3 10H2 হচ্ছে কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট। লাইম ওয়াশ হিসাবে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়? লাইম ওয়াশ হিসাবে CaSO4 ব্যবহার করা হয়। কাঠ সংরক্ষণের জন্য কোন দ্রব্যটি ব্যবহার করা হয়? কপার সালফেট CuSO4 ব্যবহার করা হয়। ডিটারজেন্টের আসলে কোন ধরনের পদার্থ? এই যে ডিটারজেন্ট, ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ? ডিটারজেন্ট হলো জৈব এবং অজৈব লবণের মিশ্রণ। রেকটিফাইড স্পিরিটে C2H5OH কতটা থাকে? রেকটিফাইড স্পিরিটে 95% কিন্তু এই C2O5OH থাকে। পুকুর বা জলাশয়ে যে ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয়, কেন? পুকুর বা জলাশয়ে যদি কাপড় কাচার ডিটারজেন্ট বেশি ব্যবহার করা হয় তাহলে যেই পুকুরে মাছের সংখ্যা কমে যায়, জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয়, সেটা কারণ হচ্ছে ওইখানে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। পরের প্রশ্ন দেখো 149, ন্যাপথালিনের সংকেত কোনটি? ন্যাপথালিন একটা কি কীটনাশক তোমরা দেখেছো, এই ন্যাপথালিনের সংকেত এবার বলতে হবে। সংকেত হচ্ছে C10H8। নিচের কোন মিশ্রণকে বলে বর্ডিয়াক্স? তুতে এবং পলিচুনের মিশ্রণকে বলে বর্ডিয়াক্স। ডিনে চার্ড স্পিরিট নামে পরিচিত কোন স্পিরিট? মেথিলেটেড স্পিরিট, এইটা হচ্ছে ডিনে চার্ড স্পিরিট নামে পরিচিত। ঘুমের ওষুধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ঘুমের ওষুধ তৈরিতে ইউরিয়া ব্যবহৃত হয়।
হিমমিশ্র তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? হিমমিশ্র তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম ক্লোরাইড, NaCl। দেখবে তোমরা আইসক্রিমের যে বিভিন্ন যে গাড়িগুলো থাকে যেখানে দেখবে লবণ কিন্তু ছড়িয়ে দেয়। কেন? এই লবণ ছড়ালে কি হয়, তাপমাত্রার পরিমাণ আরো কমে যায়। এই যে হিমমিশ্র তৈরি করতে হয়, হিমমিশ্র জিনিসটা হচ্ছে আরো প্রচন্ড ঠান্ডা একটা জিনিস, যেখানে এই লবণ ছড়িয়ে ওই জিনিসটাকে আরো ঠান্ডা রাখা হয়, সেটা হচ্ছে NaCl, হচ্ছে আমাদের লবণ। তাই NaCl ব্যবহার করা হয় হিমমিশ্র তৈরি রাখতে। ফটকিরি তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? ফটকিরি এটাও একটা জীবাণুনাশক, অনেকটা ন্যাপথালিনের মতন। এই ফটকিরির সংকেত হচ্ছে NH4 এর হোল টু SO4। নিচে দুটি কলাম ম্যাচিং করো, এটা কিন্তু খুব ভালো, ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতন। আয়রন, আয়রনের আকরিক বলবে, এখানে প্রত্যেকটা খনিজ পদার্থ রয়েছে এবং তার সাথে আকরিক রয়েছে। আয়রন, আয়রনের আকরিক হচ্ছে হেমাটাইট। পটাশিয়াম, পটাশিয়ামের আকরিক হচ্ছে সোরা বা নাইট্রার। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের আকরিক হচ্ছে পাইরোলোসাইট। আর জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। দেখো আকরিক গুলো তোমাদের একসাথে হয়ে গেল। কোন অপশানে হচ্ছে? 3 নম্বর অপশানে এটা হচ্ছে। সোনার পারদ সংকর কোন কাজে ব্যবহৃত হয়? সোনার পারদ সংকর হচ্ছে দাঁতের কাজে ব্যবহৃত হয়। ধাতু হলেও সাধারণ উষ্ণতার তরল কোনটি? ধাতু অথচ সাধারণ উষ্ণতার তরল, সেটা হচ্ছে এই যে পারদ, Hg, মার্কারি। আরো একটা ধাতু তরল রয়েছে, সেটা হচ্ছে ব্রোমিন। ক্রাউলাইট কোন ধাতুর আকরিক? ক্রাউলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। নিচের কোন পদ্ধতি দ্বারা Cu নিষ্কাশন করা হয়? কপার নিষ্কাশন করা হয় কোন পদ্ধতি দ্বারা? শত বিচারণ পদ্ধতি দ্বারা। কাঁসাতে কোন পদার্থ থাকে? দেখো এটা কিন্তু আজকের ম্যারাথন ক্লাস শুরুর প্রথমের দিকে কিন্তু কাঁসার কথা ছিল, একটা সংকর ধাতু, যেখানে দ্রাব্য কোনটা দ্রাবক কোনটা বলা ছিল। এই যে CuRSN মানে টিন, কপার এবং টিন থাকে হচ্ছে, তামা আর টিন মিশিয়ে কাঁসা তৈরি হয়। পরিমাপ ও যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? পরিমাপের যে যন্ত্র তৈরি হয় সেটাতে ইনভার ব্যবহৃত হয়। অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? দেখো বিভিন্ন কড়া অ্যাসিড বা গাঢ় অ্যাসিড থাকে, যেগুলো সেই সংকর ধাতুর পাত্রেই রাখতে হয়, না হলে অ্যাসিডটা রাখা যাবে না। সেটি হচ্ছে মোনেল মেটাল। মোনেল মেটাল জাতীয় সংকর ধাতু তৈরি পাত্রে কিন্তু এই অ্যাসিড রাখা হয়। গান মেটাল সংকর ধাতুতে CuZn এর সাথে অন্য কোন ধাতু থাকে? দেখো গান মেটালের সাথে CuZn এর সাথে কিন্তু Sn মানে টিনও থাকে। এই গান মেটালে হচ্ছে CuZn এবং Sn, এই তিনটে জিনিসই থাকে। অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জে অ্যালুমিনিয়াম ছাড়া আর কোন ধাতু ব্যবহৃত হয়? দেখো ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জে যদি অ্যালুমিনিয়াম থাকে, বাকি থাকে হচ্ছে কপার। সোরা বা নাইটারের সংকেত কি? সোরা বা নাইটারের সংকেত হচ্ছে KNO3। FeCONi এটি কোন ধরনের মৌল? এরা হচ্ছে সন্ধিগত মৌল। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, এই কথাটা কিন্তু ঠিক না ভুল বলছে, এটি হচ্ছে সঠিক। পিচ ব্লেড কোন ধাতুর আকরিক? পিচ ব্লেড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক। ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি? দেখো সংবর্ত, বিসিমার, ইলেকট্রিক, এই সব প্রকার চুল্লি কিন্তু ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। তাই অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চারটি ধাতুর মিশ্রণ অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ গঠিত সংকর ধাতু কোনটি? এই চারটি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতু হচ্ছে ডুরালোমিন। বিমানের কাজে ব্যবহৃত হয় এই ডুরালোমিন। শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোনটি? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিপিট হয়েছে এই কোশ্চেনটা। বিশুদ্ধতম আয়রন যেটি শিল্পে ব্যবহৃত হয় সেটি হচ্ছে রড আয়রন। নিচের কোনটি মরিচা তৈরির শর্ত? মরিচা তৈরির জন্য আয়রনকে অবিশুদ্ধ থাকতে হবে, মানে অর্থাৎ অশুদ্ধি জিনিস মিশানো থাকতে হবে, এবং আয়রন বা লোহাটা জল এবং অক্সিজেনের সংস্পর্শে আসতে হবে। এই দুটোই কিন্তু মরিচা তৈরির শর্ত বা মরচে পড়ার শর্ত। নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখা হয়? নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে ধূম্রমান HNO3 এর মধ্যে ডুবিয়ে রাখতে হয়। অ্যালনিকো কোন কাজে ব্যবহৃত হয়?
অ্যালনিকো কোন কাজে ব্যবহৃত হয়? অ্যালনিকো কিন্তু উচ্চ ক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে ব্যবহার করা হয়। নিচের কোন ধরনের আয়রনের গঠন তন্তুময়? কাস্ট আয়রনের গঠন কিন্তু তন্তুময়। টাংস্টেন স্টিল সংকর ধাতুতে টাংস্টেন ও স্টিল ছাড়া আর কোন ধাতু থাকে? অর্থাৎ এই যে টাংস্টেন স্টিল ছাড়া আর কোন ধাতু থাকে এই সংকর ধাতুতে? এমএন থাকে এই সংকর ধাতুতে। মরিচার রং কেমন হয়? মরিচার রং হয় লালচে বাদামি। নিচের কোনটি স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? নিচের কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা হয়? স্থায়ী চুম্বকে পরিণত করা হয় স্টিল আয়রনকে। স্টিলের নমনীয়তা, কাঠিন্য ও স্থিতিস্থাপকতা কিসের উপর নির্ভর করে? কার্বনের উপর নির্ভর করে। কে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করে? অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করে ফ্রেডরিক ভেলহার। সরলতম বদ্ধ শৃঙ্খল যৌগ কোনটি? সরলতম বদ্ধ শৃঙ্খল জৈব হলো বেনজিন। কার্বনের কোন ধর্মের জন্য জৈব যৌগগুলিতে শৃঙ্খলিত হতে পারে? দেখো কার্বনের এই যে এই ধর্মটা ক্যাটিনেশন ধর্ম, এটা কিন্তু কার্বনের এই ধর্মের জন্য সমস্ত যৌগগুলো শৃঙ্খলিত হয়ে থাকতে পারে। বদ্ধ শৃঙ্খল যৌগকে আর কি নামে ডাকা হয়? খুব ভালো প্রশ্ন। বদ্ধ শৃঙ্খল যৌগকে রিং যৌগ নামে ডাকা হয়। ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কি? ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল গ্রুপ। অ্যালকিন নাইট্রাল শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কি? সায়ানো গ্রুপ। অ্যারোমা শব্দটির অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে গন্ধ, তোমরা জানো। জৈব যৌগের নামকরণ করার পদ্ধতিকে কি বলে? জৈব যৌগের নামকরণ করার পদ্ধতিকে আইইউপিএসি বা ইউপ্যাক বলে। অ্যাসিটিলিনের কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায়? এসপি হাইব্রিডাইজেশন দেখা যায়। অরবিটালে হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে? দেখো এখানে অপশন কিন্তু পরের পেজে চলে গেছে, আমরা পরের পেজে অপশন দুটো দেখবো। দুটো অপশন আছে এখানে, ক্যাভেন্ডিশ, পাউলিং, আইনস্টাইন আর স্লেটার। বাকি অপশন পরের পেজে। পাউলিং ও স্লেটার, ক্যাভেন্ডিশ ও আইনস্টাইন। সঠিক উত্তর হবে পাউলিং ও স্লেটার। sp3 হাইব্রিড অরবিটালের বন্ধন কোণ কত? দেখো sp3 হাইব্রিড অরবিটালের বন্ধন কোণ হচ্ছে 109°28'। ভ্যান টপ বা লাবেন কার্বন যোজ্যতায় কোন মডেলের কথা বলেন? এই যে ভ্যান টপ বা লাবেন এনারা সমচতুস্থলিক মডেলের কথা বলেছিল। নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন এদের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায়? এদের মধ্যে শৃঙ্খলা সমবায়তা দেখা যায়। ল্যাকটিক অ্যাসিড, প্রোপোনোয়িক অ্যাসিড কোন ধরনের আইসোমেরিজম বা সমবায়তা দেখা যায়? ল্যাকটিক অ্যাসিড বা প্রোপোনোয়িক অ্যাসিডে কিন্তু আলোকীয় সমবায়তা দেখা যায়। যে মিশ্রণে সমপরিমাণ আইসোমার থাকে তাকে কি বলে? যে মিশ্রণে সমপরিমাণ আইসোমার থাকে তাকে রেসিমিক মিশ্রণ বলে। ডাইমিথাইল ইথার ও মিথাইল প্রোপাইলের ইথারের কোন ধরনের আইসোমার দেখা যায়? সেটি মেটামেরিজম আইসোমার দেখা যায়। ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড কি ধরনের আইসোমার আছে? ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডে কিন্তু ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমেরিজম আছে। মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত? মার্স গ্যাস বা গোবর গ্যাসের মধ্যেও পাওয়া যায় এই মিথেন, মিথেন CH4, একে মার্স গ্যাস বা গোবর গ্যাসের মধ্যেও পাওয়া যায় এমন একটা গ্যাস। আলেয়ার জন্য দায়ী এই মিথেন। ফরমালিনে কত শতাংশ ফর্মালডিহাইড থাকে? ফরমালিনে 20% ফর্মালডিহাইড থাকে। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায়, এই সংকেত হচ্ছে HCOOH। আলকাতার মধ্যে যে বেনজিনের উপস্থিতি সেটি প্রমাণ করেন বিজ্ঞানী হফম্যান। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ার নিচের কোনটি উৎপন্ন হয়? অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার ও জল উৎপন্ন হবে। উড স্পিরিট নামে নিচের কোনটি পরিচিত? উড স্পিরিট নামে পরিচিত CH3OH। স্যালিসাইলডিহাইড কিসের ওষুধ হিসাবে কাজ করে? এই স্যালিসাইলডিহাইড কিন্তু ঘুমের ওষুধ তৈরিতে কাজ করে। ট্রাইনাইট্রোটলুইন নিচের কোন কাজে ব্যবহৃত হয়? TNT বা ট্রাইনাইট্রোটলুইন এরা হচ্ছে বিস্ফোরকের কাজে ব্যবহৃত হয়। অয়েল অফ মিনাবেল, অয়েল অফ মিনাবেল নিচের কোনটি পরিচিত এই অয়েল অফ মিনাবেল নামে?
অয়েল অফ মিনারেল নামে পরিচিত হচ্ছে নাইট্রোবেনজিন। পাওয়ার অ্যালকোহল নিচের কোন কাজে ব্যবহৃত হয়? পাওয়ার অ্যালকোহল মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হয়। বেনজিনের প্রধান উৎস কোনটি? বেনজিনের প্রধান উৎস হচ্ছে আলকাতরা। প্লেক্সিগ্লাস তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? প্লেক্সিগ্লাস তৈরিতে ব্যবহৃত হয় অ্যাসিটোন। 209 নম্বর প্রশ্ন দেখো, কাঁদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? দেখো, আজকাল দেখবে তোমরা বিভিন্ন আন্দোলনে দেখবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এই কাঁদুনে গ্যাস বা কাঁদানে গ্যাস এর মধ্যে কিন্তু ক্লোরোপিক্রিন থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কিসের দ্বারা কোহল সন্ধান ঘটে? কোহল সন্ধান ঘটে কিন্তু ইস্টের দ্বারা। শ্মশানের আলেয়া আসলে কোন গ্যাস? দেখো, আলেয়া দেখতে পাওয়া, গোবর গ্যাসের মধ্যে থাকা বা মার্স গ্যাস নামে পরিচিত এই যে CH4 মিথেন। ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফল পাকাতে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। অ্যাসিটিলিন গ্যাস কে আবিষ্কার করে? অ্যাসিটিলিন গ্যাস আবিষ্কার করেন এডমন্ড ডেভি। নিচের কোনটি একটি পলিমার? টেফলন একটা পলিমার। নিচের কোন বিজ্ঞানী আলকাত্রার মধ্যে বেনজিনের উপস্থিতি লক্ষ্য করেন? আলকাত্রার মধ্যে বেনজিনের উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানী হফম্যান। পলিথিন পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলিথিন কেন পরিবেশের পক্ষে ক্ষতিকারক? দেখো, এর দহনে CO2 উৎপন্ন হয়। দেখো, সমস্ত কিছুরই দহনে CO2 কিন্তু উৎপন্ন হয়। এটি নন বায়োডিগ্রেডেবল। এটি সালোক সংশ্লেষে বাধা দেয় নাকি কলেরা জাতীয় রোগ সৃষ্টি হয়? এটা তো হবে না। এটি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ প্রকৃতিতে কিন্তু নষ্ট হয়ে যায় না, সেই কারণে কিন্তু এটা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। প্রাকৃতিক ও কৃত্রিম বা সিনথেটিক রবার আসলে কি? প্রাকৃতিক, কৃত্রিম বা সিনথেটিক রবার আসলে এক ধরনের পলিমার। রবার গাছের বিজ্ঞানসম্মত নাম কি? রবার গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিয়া ব্রাজিলিয়ানি। রবার গাছ থেকে প্রাপ্ত নরম রবারকে কোন মৌলের সাথে মিশিয়ে শক্ত রবার তৈরি করা হয়? রবার গাছ থেকে যে নরম রবার পাওয়া যায় তাকে কিন্তু সালফার মেশায়। এই মেশানোটাকেই বলে ভালকানাইজেশন। এই ভালকানাইজেশনের ফলে কিন্তু রবার গাছটা শক্ত হয়, প্রাপ্ত রবারকে শক্ত করা হয়। রবারের সাথে সালফারের বিক্রিয়া, এই দেখো পরের প্রশ্নতেই রয়েছে, রবারের সাথে সালফারের বিক্রিয়া পদ্ধতিকে কি বলা হয়? রবারের সাথে সালফারের বিক্রিয়া পদ্ধতিকে বলা হয় ভালকানাইজেশন। অবস্থা অনুযায়ী জ্বালানি কয় প্রকার? 3 প্রকার। এলপিজি গ্যাসের মূল উপাদান কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে বিউটেন। পেট্রোলিয়াম আসলে কি? পেট্রোলিয়াম আসলে হাইড্রোজেন ঘটিত যৌগ। এলপিজিতে সুগন্ধি দ্রব্য মেশানো হয় কেন? দেখো, আমাদের যে রান্নাঘরে যে এলপিজি গ্যাস থাকে তাতে যদি সুগন্ধ গ্যাস না মেশানো হয়, যদি গ্যাস লিক করে তাহলে সেটা বোঝা যাবে না। সেই কারণে এলপিজিতে সুগন্ধি গ্যাস মেশানো হয়। এই যে প্রধান যে বিউটেন উপাদান থাকে এলপিজির মধ্যে, তা বিউটেনের কিন্তু কোনো গন্ধ নেই, রাসায়নিক কোনো গন্ধ নেই। যদি লিকও করে তা তোমরা টেরও পাবে না যে এলপিজি লিক হচ্ছে। সেই জন্য ওর মধ্যে একটা গন্ধ সুগন্ধি মিশানো হয় যাতে টের পাওয়া যায় গ্যাস লিক হচ্ছে। নিচের কোনটি জ্বলনে সবচেয়ে কম বায়ু দূষণ ঘটে? সবচেয়ে কম বায়ু দূষণ ঘটে কোনটা? দেখো, পেট্রোল, কেরোসিন, ডিজেল এগুলো তো বায়ু দূষণ ঘটায়, কিন্তু সিএনজি, এই সিএনজিতে কিন্তু কম বায়ু দূষণ ঘটে। নিচের কোনটি জ্বালানি দ্বারা চলে? গ্যাসোলিন জ্বালানি দ্বারা চলে। দেখবে সম্প্রতি বাজাজ কিন্তু একটা সিএনজি জাতীয় বাইক বার করেছে, যেটা সিএনজি তেও চলবে, পেট্রোলেও চলবে, খুব ট্রেন্ডিং আছে। পরিবেশ দূষণ কমার জন্য কিন্তু বেশ ভালো উদ্যোগ। জ্বালানির দহনে অক্সিজেন না থাকলে কি রঙের শিখা উৎপন্ন হয়? যদি জ্বালানির দহনে অক্সিজেন নাই থাকে তাহলে কি ধরনের শিখা উৎপন্ন হয়? সেটা হচ্ছে হলুদ রঙের শিখা উৎপন্ন হবে। তড়িৎ বিশ্লেষণে দ্বারা কপারের বিশুদ্ধকরণে মসৃণের থলিতে জমা হওয়া প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড এগুলো, এই ধাতুগুলোকে কি বলে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ফলে পরে যে ধাতুগুলো জমা হয় এই মসৃণের থলিতে, সেটা কি হিসাবে বলা হয়? সেটাকে অ্যানোড মার্ক বলে। কোন ধাতুর ওপর যদি নিকেলের প্রলেপ দিতে হয় তাহলে নিকেলকে কি হিসাবে ব্যবহার করবে? নিকেলকে কিন্তু দ্রবণ হিসাবে ব্যবহার করবে।
যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? এই যে ইউ আকৃতির দেখতে এই পাত্রটাকে বলা হয় ইডিওমিটার। এর একটা দিকে অ্যানোড থাকে, একটা দিকে ক্যাথোড থাকে। এই অ্যানোড মাড তৈরি হয়, অবিশুদ্ধ পদার্থগুলো থিতিয়ে পড়ে, তাই অ্যানোড মাড বলে। পরের প্রশ্ন, পজিটিভ তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? ক্যাথোড বলে। তড়িৎ লেপন কেন করা হয়? দেখো, তড়িৎ লেপন কেন করা হয়? প্রকৃতির হাত থেকে যদি কোনো ধাতুকে বাঁচাতে হয় তো তাই জন্য কিন্তু তড়িৎ লেপন করা হয়, অর্থাৎ ধাতুর লাস্টিং কিন্তু অনেক দিন হবে। ক্লোরিনের যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? ক্লোরিনের যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। সমবায়তা ধর্ম কোন ধরনের পদার্থে দেখা যায়? সমবায়তা ধর্ম সমযোজী যৌগের পদার্থে দেখা যায়। কোন মৌলটির বাইরের কক্ষে 2টি ইলেকট্রনই সুস্থিত? দেখো, এই যে হিলিয়াম, আমরা হিলিয়ামকে এই যে দুই দুই দিয়ে লিখি, সুস্থিত। বাইরে একটা কক্ষে এই 2টো ইলেকট্রনই থাকে। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী? দেখো, তড়িৎযোজী, সমযোজী এই ধরনের যে পদার্থগুলো আসে এগুলো একটু দেখে যাবে। NaF, এটা হচ্ছে তড়িৎযোজী। কোন মৌলের একাধিক পরমাণু মিলে তড়িৎযোজী বন্ধনে অণুর গঠন কি সম্ভব? এটি না হবে, ঠিক আছে। তড়িৎযোজী বন্ধনের অভিমুখ কোন দিকে থাকে? এর কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? দেখো, তড়িৎযোজী যে পদার্থগুলো হয় সেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত হয়? এই যে তড়িৎযোজী পদার্থ, এদের মধ্যে কিন্তু বিক্রিয়া খুব দ্রুত হারে হয়, আর এরাই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোন ধরনের বন্ধনে ইলেকট্রনের হস্তান্তর ঘটে? এই যে তড়িৎযোজী বন্ধন, এখানে কিন্তু ইলেকট্রনের হস্তান্তর ঘটে। যেমন NaF, এই ফ্লুরিনের কিন্তু বাইরে 7খানা ইলেকট্রন রয়েছে, আর সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন রয়েছে। সোডিয়াম কি করবে? এই একটা ইলেকট্রন ওকে দেবে, তাহলে ওর 7টা থেকে 8টা হয়ে গেল। আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, এতে কি হলো? সোডিয়ামের অষ্টপূর্তি হলো। এরা এইভাবে যে ইলেকট্রন যে দেওয়া নেওয়া হয় সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী? CH4, মিথেন হচ্ছে সমযোজী। দেখো, এই ছিল আমাদের আজকের কেমিস্ট্রি ম্যারাথনের 242খানা কোশ্চেন। তোমাদের এই ক্লাস কেমন লাগলো? দেখো, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল, এর মধ্যেও আমি ম্যারাথন ভিডিও আনার চেষ্টা করছি। আমি জানি আমার ভিউয়ার্স খুবই কম, তবু আমি মোটিভেশন রেখে আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু এই ম্যারাথন ভিডিওগুলো কিন্তু আনছি। যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের এক্সাম প্রস্তুতিতে কোনোভাবে হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলকে বেস্ট অফ লাক। আগামী NTPC এক্সামের জন্য 5 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে।